আমরা চলে যাব প্রথমেই আপনার ভাইয়ের কাছে, এবং তার কাছে আমরা একটা স্টোরি শুনতে চাই। এবং এই স্টোরিটা কোথাকার? আপনার ভাই, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। আচ্ছা, কোথাকার স্টোরি এটা? আসসালামু আলাইকুম লিসেনার্স, আপনার বলছি। আসল ভাই, আমাদের আজকে যে ঘটনাটি বলবো এটা রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া নামক একটা গ্রামের ঘটনা। ওকে, আমরা চলে যাই ঘটনায়। সরাসরি ঘটনাতে চলে যাই। ঘটনাটি অনেক আগের, 1930 থেকে 40 সালের মাঝামাঝি, মানে এই সময়ের মধ্যে ঘটনাটি ঘটে যাওয়া, মানে সূত্রপাত আর কি এই সময় থেকে আর কি। ঘটনাটি এরকম যে ওই গ্রামেরই একজন লোক ভিন গ্রাম থেকে একটা মহিলাকে বিয়ে করে নিয়ে আসে। তো বিয়ে করে নিয়ে আসার পরে সবকিছু স্বাভাবিকভাবে চলছিল, মানে সেটেল ম্যারেজ আর কি। তো স্বাভাবিকভাবে চলার পরে ওনাদের একটা সন্তান হয়। আচ্ছা, সন্তানের বয়স যখন 3 থেকে 4 বছর বা সর্বোচ্চ 5 বছর, ঠিক এরকম সময়, একদিন হঠাৎ মানে সকালবেলা দেখা যায় যে বাবা মার মাঝখানে শুয়েছিল সন্তানটি, সকালবেলা তার মৃতদেহ পাওয়া যায়। মানে ওই বিছানাতেই সে মানে মৃত অবস্থায় পাওয়া যায়। মানে কেউ কিছুই বুঝতে পারছে না, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, কিছুই নাই, তো কিভাবে মারা গেল কেউ মানে কিছুই বুঝতে পারলো না। তো গ্রাম দেশে অনেক কথা থাকে যে হয়তো জিনে মেরে ফেলেছে বা এই টাইপের অনেক কথা থাকে আর কি। তো ওনারা ওরকমই মনে করলেন আর কি। তো যাই হোক, ওনাদের আরো একটা সন্তান ছিল। তার বয়স যখন ঠিক এই বয়সের কাছাকাছি আর কি, মানে 3 থেকে 5 বছরের মাঝামাঝি, ঠিক সেও একইভাবে বাড়িতে মারা যায়। কিন্তু মৃত্যুর কারণ কেউ উদ্ঘাটন করতে পারছে না। ওই সময় অনেক ওঝা টোঝা নিয়ে আসা হয়েছে, কি ব্যাপার কি, তো ওঝারা কিছুই উদ্ঘাটন করতে পারে না যে কেন এটা হচ্ছে। তো এর অল্প মাসখানেক পর তারই প্রতিবেশী, মানে ওই বাড়ির যিনি আছেন আর কি, তারই প্রতিবেশী এসে বললেন যে আমাদের বাড়িতে মেহমান এসেছে, তো আমাদের ছোট 2টা বাচ্চাকে তো বাসায় রাখতে পারছি না, জায়গার সংকট, তো আমার এই 2 বাচ্চাকে আপনারা আপনাদের সাথে রাখুন আজকে রাতের মতো। তো ওনারা রাজি হয়ে গেলেন যে তেমন খেত, একদম সহজ ব্যাপার আর কি, ওনার উপকার হলো। তো রাসেল ভাই, পরের দিন সকালবেলা ওই 2টা বাচ্চার মৃতদেহ পাওয়া যায়। ঠিক যেমন ভাবে মানে ওই বাড়ির ওনাদের নিজেদের সন্তান মারা গেছিল, ঠিক একই রকম ভাবে ওই দুটো বাচ্চারও মৃতদেহ পাওয়া যায়। কিন্তু শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই, মানে কিছুই না, একদম স্বাভাবিক আর কি, মানে স্বাভাবিকভাবে মারা গেছে এমন মনে হচ্ছে আর কি। তো যখন অন্যের সন্তান মারা গেল তাদের ঘরে, তখন এটা নিয়ে অনেক হই হট্টগোল সৃষ্টি হয়ে গেল। তারপরও একটা সময় এটা থেমে গেল। এই ঘটনার বছর খানেকের মধ্যে শুরু হলো আর একটা মানে সমস্যা। সেটা হলো ওই লোকটি যে মহিলাকে বিয়ে করে নিয়ে এসেছিলেন, মানে ওনার ওয়াইফ আর কি, তো ওই মহিলা যেই বাড়িতেই যেতেন বেড়ানোর জন্য বা কথা বলার জন্য গ্রামের, তো ওই বাড়িতে যদি কোনো 3 থেকে 5 বছর বয়সী কোনো শিশু সন্তান থাকে, দেখা যেত পরের দিন সেই শিশু সন্তানটা মারা গেছে। তো এটা যখন চারদিকে ছড়িয়ে গেল যে ওই মহিলা যে বাড়িতেই যায় সেই বাড়িতে বাচ্চা মারা যায়, আচ্ছা, তখন সবাই বলল এই মহিলা হচ্ছে ডাইনি, মানে ডাইনি অপবাদ দেয়া হলো তাকে। তখন গ্রামে একটা সালিশ বসানো হলো, এর বিচার হবে, কি করা যায়, কারণ এর কারণে গ্রামের বাচ্চারা মারা যাচ্ছে। তখন গ্রাম থেকে সিদ্ধান্ত হলো একে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। কিন্তু তার হাজবেন্ড আবার তাকে খুব ভালোবাসতেন। তো বলে যে না, আমার স্ত্রীর এরকম মানে প্রমাণ ছাড়া এরকম কোন দোষারোপ করে তাকে গ্রাম থেকে বের করে এটা অন্যায়। তখন যেহেতু গ্রামের মানে যারা কর্তা ব্যক্তিরা ছিলেন তাদের সিদ্ধান্তের বিপরীতে তার হাজবেন্ড কথা বলে ফেলেছে, তখন বললো যে তোমার তার স্ত্রীর শাস্তি তোমাকেই নিতে হবে। এবং তাকে খুবই মানে লজ্জাজনক কিছু শাস্তি দেওয়া হয়। নিজের স্বামীর এই ধরনের লজ্জাজনক শাস্তি দেখে ওনার স্ত্রী মানে মানসিকভাবে এতটাই মানে আঘাতপ্রাপ্ত হন যে উনি পাগল হয়ে যান। আচ্ছা, কিন্তু উনি যখন পাগল হয়ে যান, অদ্ভুত ব্যাপার, উনি সবসময় কাঁথা জড়িয়ে থাকতেন শরীরে এবং মাথায়, এবং ওনার চেহারাটা বের করতেন না কোনো মানুষের সামনে, চুপচাপ থাকতেন, কাঁথা জড়িয়ে থাকতেন। আচ্ছা, এইভাবে সপ্তাহখানেক পার হওয়ার পর হঠাৎ একদিন উনি নিরুদ্দেশ হয়ে যান। ওই মহিলা, ওনাকে পাওয়া যায় না, মানে একদমই পাওয়া যাচ্ছে না। এরকম চলে গেল অনেক দিন, প্রায় 1 যুগ 12 বছর, মানে এইভাবে চলে গেল। এবং ওনার হাজবেন্ডও এর মাঝখানে আর কখনো বিয়ে করেন নাই, উনি ওইভাবে ছিলেন। তো ওই মহিলার যে দেবর আর কি, মানে ওনার হাজবেন্ডের ছোট ভাই, তো উনি আবার ব্যবসা করতেন, কারণ তৎকালীন সময় তো এইভাবে এরকম রাস্তাঘাট ছিল না, তখন ওই নদী পথেই মানে বিজনেস করতেন আর কি। তো উনি নৌকা নিয়ে গিয়েছিলেন ওই সময় পাবনার ঈশ্বরদীতে।
আচ্ছা। তো ঈশ্বরদীতে উনি ব্যবসার কাজে যাওয়ার পরে ঈশ্বরদী বাজারে গিয়ে হঠাৎ করে দেখলেন যে কিছু লোক মানে একজন ব্যক্তিকে খুব বেদম মানে মারছে আর কি, প্রহার করছে লাঠি দিয়ে। এবং উনি দূর থেকে শুনলেন যে সেই ভিতর থেকে যে আর্তনাদটা শোনা যাচ্ছে একটা মহিলার আর্তনাদ। তো উনি চিন্তা করলেন যে মহিলাকে কেন মারছে, একটু কাছে গিয়ে দেখি। তো উনি ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখলেন ওই মহিলাটি অন্য কেউ নয়, উনারই সেই ভাবি, এক যুগ আগে হারিয়ে যাওয়া উনার সেই ভাবিটি। তখন সবাইকে থামালেন, বলে যে উনি পরিচিত আত্মীয়, উনি অনেক আগে হারিয়ে গিয়েছিলেন, তো ওনাকে মারছেন কেন? সবার একই অভিযোগ যে ওই মহিলা নতুন এসেছে এই এলাকায়, যেই বাড়িতেই যায় সেই বাড়ির বাচ্চা মারা যায়। আচ্ছা। তো উনি ওনার কারণে অনেক বাচ্চা মারা গেছে, তো ইনি হচ্ছেন খুবই খারাপ একজন মহিলা, আমরা ওকে মেরেই ফেলবো, মানে পিটিয়ে মেরে ফেলবো। আচ্ছা। তখন বলে না, ইনি ভালো, উনি এরকম হারিয়ে গিয়েছিলেন, ওর যে বাচ্চা অন্য কারণে মারা যাচ্ছে, এই মানে 7-5 বুঝ দিয়ে ওই জায়গা থেকে তাকে নিয়ে আসা হয় আর কি। তো এখানে একটা ব্যাপার আসল ভাই, যে উনি কোনো বাসায় বাচ্চা থাকলে মানে যদি ওই বাসায় বাচ্চা থেকে বাচ্চা মারা যেত, কিন্তু উনি যদি খাবারের মানে ক্ষুধার তাড়নায় যদি এমন কোনো বাড়িতে যেতেন যে বাড়িতে কোনো সন্তান নাই, নিঃসন্তান দম্পতি, ওই নিঃসন্তান দম্পতির আবার সন্তান হতো। তো যার কারণে দেখা যাচ্ছে ওই যে নিঃসন্তান দম্পতি ওনাকে আবার ভালো জানতেন, ওনারাই খাবার টাবার দিতেন আর কি তাকে। তো এই মানে টোটাল বিপরীত একটা ঘটনা, যে উনি যে বাড়িতে বাচ্চা আছে সেই বাড়িতে গেলে উল্টা হতো আর কি, উল্টা হতো। তো ওনাকে যখন আবার মানে কালুখালীতে নিয়ে আসা হয়, নিয়ে আসার পর ওনাকে ট্রিটমেন্ট করা হয়, তো ট্রিটমেন্টও সুস্থ হচ্ছেন না। যাই হোক, তো একদিন মানে কোন গ্রাম থেকে একটা খুব বড় তান্ত্রিক গোছের বা এই টাইপের আর কি একজন লোক আসেন, এসে ওনাকে দেখেই বলেন যে একে তো এই মহিলা তো স্বাভাবিক নয়, এর উপরে মানে ভয়ঙ্কর কোন একটা কিছুর আসর আছে, যে ভয়ঙ্কর কিছুটাও মানে মানে ভয়ঙ্করদের মধ্যেও ভয়ঙ্কর, এটা এর সাথে আছে। তো এটা একে এর থেকে তাড়াতে হবে, তা না হলে এর দ্বারা অনেক লোক মারা যাবে, বহু বাচ্চা মারা যাবে। তখন এটা কিভাবে করা যায়, কারণ এর আগে অনেক তান্ত্রিক এসেছিলেন কিন্তু কেউ এর ওনার সমস্যাটা ফাইন্ড আউট করতে পারেনি, কিন্তু উনি এসে এটা ফাইন্ড আউট করেন। তখন উনি ওনার কিছু নির্দিষ্ট রিচুয়াল করে যে ওই মহিলার সাথে যে আছে তাকে মানে রাত্রে হাজির করা হয়। হাজির করা হলে তাকে বলা হয় যে তুমি এত বাচ্চাদেরকে কেন হত্যা করছো? তখন সে বলে যে এই মহিলাকে আমার ভালো লাগে, কিন্তু এর কোনো সন্তান আমি হতে দেব না, এবং এ যদি কোনো বাচ্চাদের দিকে মানে তাকায়, মানে মায়ার দৃষ্টিতে তাকায়, সেই বাচ্চাকে আমি বাঁচতে দেব না, এই কারণে আমি এই বাচ্চাদেরকে হত্যা করছি। আচ্ছা। তখন ওই তান্ত্রিক বলে যে তুমি একে ছেড়ে চলে যাও। আচ্ছা। তখন সে আবার বলে যে না, আমি যাব না। তো বহু ভয় ভীতি দেখানোর পরে বলে যে ঠিক আছে আমি যেতে পারি, তবে একটা শর্ত, যে এই মহিলার যদি আবার একটা সন্তান হয় ওই সন্তানকে আমি হত্যা করব, তারপরেই আমি যাব। আচ্ছা। তো এই প্রস্তাবে তো কেউ রাজি হয় না। তখন ওই তান্ত্রিক তার নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ওই খারাপ যেই চিন্তা বা যেটাই থাকুক ওটাকে আটক করে মানে সেটাকে কোনো একটা জায়গায় উনি নিষ্ক্রিয় করে দেন আর কি। এরপরে মানে রাতারাতি উনি, যিনি 1 যুগ ধরে পাগল, রাতারাতি উনি ভালো হয়ে যান। আচ্ছা। উনি স্বাভাবিকভাবে ঘর সংসার করা শুরু করেন, একদম স্বাভাবিক হয়ে যান, যে উনি কোনো বাচ্চার দিকে তাকালেও আর লোক মারা যাচ্ছে না, এরকম হয়ে গেল। তো এইখানে রাসেল ভাই তখন আবার ওই গ্রামে আবার অন্য ধরনের একটা ব্যবহার করতে থাকলো। সেটা হলো ওই গ্রামে মানে কিছু লোক মানে মানে ওনারা রাতের বেলা বিশেষ করে ঘরের মধ্যে হাজবেন্ড ওয়াইফ ঘুমিয়ে আছে, বাচ্চা আছে সাথে, ওনারা দেখতেন যে যেমন পর্দার ওই পাশে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, হালকা আলোতে বোঝা যায়, ছায়া দেখা যায়। তো দেখতেন যে ওনাদের ঘরের কোনো পর্দা বা কোনো একটা জায়গায় এরকম একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, সেটা নারী বেশি মানে নারীর মতো দেখা যায় আর কি, এরকম একটা এবং ওই হাজবেন্ড ওয়াইফ পাশে শুয়ে থাকলে একজন আরেকজনের চেহারা মানে ভয়ঙ্কর আকৃতিতে দেখতেন। আচ্ছা। দুইজনের চেহারা ভয়ঙ্কর আকৃতিতে দেখছে, যেটা স্বাভাবিক অবস্থায় নাই। হ্যাঁ, স্বাভাবিক না, এরকম দেখছেন। তখন লোকজন বলা শুরু করে যে ওই ডাইনি মহিলা যেহেতু গ্রামে ঢুকেছে, ওই রাতের বেলা এই ধরনের ঘটনাগুলা মানে ঘটাচ্ছে। এবং রাসেল ভাই ওই বাড়িতে কিন্তু ওই রাত্রে যখন মানুষ দেখতো তার সাথে সন্তান থাকলে সে ওই সকালে মারা যেত, মানে আবার নতুন একটা সমস্যা সৃষ্টি হলো, যে মহিলা ওই বাড়িতে যায় না কিন্তু অন্য কোনো কারণে মানে বাচ্চা মারা যাচ্ছে। তখন এই ঘটনা কিছুদিন চলতে থাকলো, তারপর আবার এটাও থেমে যায়। কেন থামলো এটা কেউ জানে না। কে ছিল ওই ছায়া মূর্তি
তাও কেন কেউ জানে না। দুইজন একে অন্যকে দেখছে রাতের বেলা হঠাৎ করে এরকম ভয়ঙ্কর আকৃতিতে, হুম। এটাও কেউ জানে না, হঠাৎ করে থেমে যায়। এরপর আর যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে যে ওই মহিলার একটি সন্তান হয়, যে মহিলাটার এই যে ডাইনি আখ্যা দেওয়া হয় এবং 12 বছর প্রায় পাগল ছিল, ওনার একটা সন্তান হয়। সন্তানের বয়স যখন 7 মাস, 7 মাস থেকে 7 মাস পর্যন্ত তার গ্রোথটা ঠিক ছিল, কিন্তু তারা ওই বাড়ির সবাই খেয়াল করলেন বাচ্চার বয়স 1.5 বছর, 2 বছর, 3 বছর হয়ে যাচ্ছে, হুম। কিন্তু 7 মাস বয়সে বাচ্চাটা যতটুকু ছিল ঠিক ততটুকুই আছে, সে বাড়েও না কমেও না, একই রকম। মানে চেহারার কোনো বয়সেরও কোনো ছাপ বাচ্চার চেহারায় পড়ছে না, শরীরে পড়ছে না। তো এরকম করে রাসেল ভাই 55 বছর, ওই 7 মাস বয়সী বাচ্চা 55 বছর একই রকম ছিল। আচ্ছা। ওই মহিলা মানে বৃদ্ধ হয়ে গেছে, তার অন্য সন্তান হয়েছে, তারা মারা যায় নাই, তারা বড় হয়েছে, তারা বিবাহ শাদী করেছে, তাদের সন্তান হয়েছে। ওই ছোট্ট ওই 7 মাস বয়সীকে তারাও লালন পালন করেছে। এই আচ্ছা। মানে 2000 হয়তো বা 3-4 সাল বা এই টাইপের কোন একটা সময়ে হুম। ওই 7 মাস বয়সী ওই বাচ্চাটা মারা যায়। আচ্ছা। তো এই যে বাচ্চাটা বড় হলো না, ছোট থাকলো, ওই রকমই থেকে গেল। ওই রকমই থেকে গেল, এইটার কোনো ব্যাখ্যা আসলে পাওয়া যায় না। এটা ওই এলাকায় সবাই জানেন। হ্যাঁ, এটা ওই এলাকায় সবাই জানেন। আচ্ছা। আর ওই মহিলার যিনি হাজবেন্ড ছিলেন, আচ্ছা। যখন ওই মহিলা ভালো হয়ে গেলেন, সমস্যা শুরু হলো ওই হাজবেন্ডের সাথে। আচ্ছা। সেটা হলো দেখা যাচ্ছে রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ ঘরের দরজা বন্ধ, কিন্তু ওনার হাজবেন্ড বাড়িতে নেই। আচ্ছা। কোথায় গেল, মানে সারা গ্রামে নাই, কোথাও নাই। 3-4 মাস পর হঠাৎ মানে খবর পাওয়া গেল ওনার হাজবেন্ডকে পাওয়া গেছে কোথায়, সিলেটে। কোথায় পাওয়া গেছে, চট্টগ্রামে। হুম। কোথায় পাওয়া গেছে, রাজশাহীতে। তো ওনার হাজবেন্ড কে যখন বাড়িতে মানে নিয়ে আসা হয়, তখন ওনার হাজবেন্ড বলেন যে হঠাৎ করে আমার মনে হলো কি ব্যাপার, আমি এখানে কেন? আশেপাশে উনিও মানসিকভাবে সুস্থ ওনারা ছিলেন না। জিজ্ঞেস করলেন যে আশেপাশের লোকের কাছে যে আমি এখন কোথায়, বলে আপনি তখন সিলেটে। তো আমার বাড়ি তো ওখানে, এখানে কিভাবে চলে আসলাম? তখন ওখানকার লোকজনই ওনাকে আবার বাড়িতে পাঠিয়ে দেয়। উনিও যতদিন জীবিত ছিলেন ঠিক এইভাবে উধাও হয়ে যেতেন। Right. কিন্তু সর্বশেষ যখন উনি উধাও হয়ে যান, তাও আজ থেকে কমপক্ষে 30-40 বছর আগে, যখন শেষ পর্যন্ত উধাও হয়ে যান, পরে আর উনি যে কোথায় গেছেন আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না, উনি আদৌ জীবিত আছেন কিনা। কিন্তু এই যে ঘটনাটা কেন হলো, ওই গ্রামে রাতের অন্ধকারে এই যে একজন পাশাপাশি শুয়ে আছে, একজন আরেকজনকে ভয়ঙ্কর আকৃতি দেখতো, একটা ছায়ামূর্তি দেখতো, বাচ্চা মারা যেত, এটা আবার কে করছে? হ্যাঁ, ওই বাচ্চাটি কেন 7 মাস বয়স থেকে আর বড় হয়নি, 55 বছর একই রকম ছিল? এটা তো খুব অদ্ভুত এটা ব্যাপার। এইটার কোনো মানে ব্যাখ্যা বা এটার কোনো আজও পাওয়া যায় নাই। ওই এলাকায় এটা খুবই একটা পরিচিত ঘটনা আর কি, আজকে লিসেনারদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ভাই, আপনার স্টোরির জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা কালকে আমাদের বাবু ভাইয়ের বার্থডে ছিল, তো আমরা সেই জন্য আজকে তাকে ইনভাইট করেছি যে হ্যাঁ এখানে আমরা সেলিব্রেট করি। সো একটু দেরি হয়ে গেল, তারপরেও জন্মদিনে অনেক শুভেচ্ছা আপনাকে। এবং আমরা আপনার কাছ থেকে আজকে বছরের একদম শেষ দিকে আমরা, এবং আপনার বছর মানে বছর যখন শেষ হচ্ছে তখন আপনার নতুন একটা বছর শুরু হলো। হ্যাঁ, তো সেরকম একটা মুহূর্তে আপনার কাছে একটা ঘটনা শুনি আমরা, কেমন মানে কোথাকার ঘটনা সেটা আমাকে একটু প্লিজ বলবেন। এটা ইন্ডিয়ার নাইনিতালের, এটা হচ্ছে ইন্ডিয়ার নাইনিতালের ঘটনা। আচ্ছা। আমাকে বলেছে বিনা। জি। তো ওরা সিলেট নিবাসী। হুম। তো ওর বোন এক সময় আপনার নাইনিতালে পড়তে গিয়েছিল আর কি। আচ্ছা। এবং সেখানে থেকে সে কিছু ইনসিডেন্টের শিকার হয়, এবং সেটাই হচ্ছে ঘটনা আর কি। আচ্ছা। তো শুরু করি। জি প্লিজ প্লিজ। তো বিনার যে বড় বোন ছিলেন, হুম। ওনার নাম সঙ্গত কারণে আমি গোপন রাখছি। উনি গিয়েছিলেন ভারতের নাইনিতালে পড়াশোনা করতে। আচ্ছা। তো একলা যান, ফার্স্টে সাথে কেউ নাই, গার্ডিয়ান নাই, এবং ইয়াং, তার কাছে একটু মানে আজবই লাগতো আর কি, মানে জায়গাটা থাকতে একটু অস্বস্তি ফিল করতেন। আচ্ছা। তো এবং ওই জায়গাটা নাকি একটু আপনার পাহাড়ি টাইপের ছিল আর কি, হুম। এলাকাটা এরকম একটা। তো একদিন সন্ধ্যায় কোন একটা কারণে কয়েকটা বন্ধুর সাথে আর কি তারা একটা ক্যাফের মধ্যে আড্ডা মারতে যায় আর কি। তো সেখানে আড্ডা শেষে যখন বাড়ি ফিরছে, আরেকটা বান্ধবী ছিল সাথে, সে আসার পথে কিছুটা এসেই বলে তার একটা মানে জরুরি কাজ পড়ে যায়, ফোন আসে, এবং দ্যাট শি হ্যাজ টু লিভ ফ্রম হার। আচ্ছা। সে বলে যে আমি চলে যাব, তুই একা যা। তো সে বলে আমি কিভাবে যাব একা, আমার কাছে এই যাওয়ার রাস্তাটাই ভয় লাগে, কেমন আচ্ছা। এরকম রাস্তাঘাট। বলে না না তুই যা, আমার মানে কাজ আছে, এই সেই, মানে যেতেই হবে, তার একটা বিশেষ কাজ পড়ে যায়। তো সবকিছুর পরে মানে তার একাই ফিরতে হয় ওখান থেকে। আচ্ছা। তো
সে যখন আসছিল তো রাস্তাটার মধ্যে একটা জায়গা পর্যন্ত এসে তাকে একটা মানে সে একটা স্কুটি মানে ওই বলে যে আপনার যেটা সিএনজি টাইপের যেটা আর কি ওই জিনিস পর্যন্ত সে পায়। তারপর যেখান থেকে ড্রপ করে সেখান থেকে তাদের যে ডরমিটরি ছিল সেটা বেশ বড় একটা ওয়াকিং রাস্তা, ওয়াকিং ডিস্টেন্সের রাস্তা, মানে হেঁটে যেতে হয় আর কি। ওই পর্যন্ত সামহাও ওই এটা যেতে চান আর কি, স্কুটারটা যেতে চান আর কি। আচ্ছা, তো সে নেমে ওখান থেকে হেঁটে যেতে থাকে। এর মধ্যে ধরেন রাত ঘনিয়ে আসছে, মানে আপনার সন্ধ্যাটা বেশ গাঢ় হয়ে গেছে, অন্ধকার। তো হেঁটে আস্তে আস্তে একটা বাঁকের কাছে যখন সে আসে, হঠাৎ করে সে দেখে যে ওই পাশের বাঁকের মধ্যে পাশে যে ঝোপ ওখানে কিছু একটা নড়ছে। আচ্ছা, এবং বেশ তীব্র ধূপের গন্ধের মতো একটা গন্ধ পাচ্ছে সে। গন্ধ পাচ্ছে। আচ্ছা, তো সে একটু থমকে দাঁড়ায়, একটু ভয় পায়, চিন্তা করে যে কি ওখানে কোনো পশু পাখি বা কিছু একটা। তো মানে প্রচন্ড ভয় পায় আর কি। এবং আসলে ও আবার খুব একটা দোয়া দুরুদে অভ্যস্ত মানুষ ছিল না। তো ভয় পেয়ে সে সৃষ্টিকর্তাকে স্মরণ করে ঠিকই, বাট ওরকম কিছু চিন্তা করে না আর কি। আচ্ছা, তো এই অবস্থায় হঠাৎ করে সে খেয়াল করে যে একদম মানে জায়গাটা এরকম যে ঝোপের পাশে খালি রাস্তা আর কি, মানে ওই মাঠের মতো আর কি। ওই পাশে ঠিক ঝোপের ভেতর থেকে কালো রঙের, একদম কুচকুচে কালো রঙের একটা নারী মূর্তি বের হয়ে আসলো, যার চোখ দুটো লাল। আচ্ছা, হ্যাঁ, এবং মানে মুখটা মানে খুব বিদঘুটে টাইপের আর কি। এবং ঠিক তার সামনে এসে দাঁড়ায় যে আরেকটা লাফ দিয়ে রাস্তার ওই পাশে চলে গেল। আচ্ছা, এবং যাওয়ার সময় তার দিকে তাকে একটা ভেঙচি দিয়ে গেছে, এবং চুল তার মাথা ভর্তি চুল, উস্কো খুস্কো টাইপের। এবং এটা থেকে সে ওখানে ফেন্ট হয়ে যায় আর কি। সে মেন্টালি এমন ভাবে সে স্ট্রাক্ট হয়, ফেন্ট হয়ে যায়। তো যাই হোক, পরবর্তী সে যখন নিজেকে আবিষ্কার করে তখন হচ্ছে হসপিটালে, সে ওখানকার লোকাল হসপিটালে, এবং গায়ে প্রচন্ড জ্বর। এবং তাকে ওই ওখানকার নার্সরা বলে যে তোমাকে নিয়ে আসছে তোমাদের কলেজেরই মানুষজন, ভর্তি করছে, সামহাও তোমাকে রাস্তায় পাওয়া গেছিল এরকম আর কি। তো যাই হোক, তো এরপর থেকে ওনার এই প্রবলেম শুরু হয়। প্রবলেম গুলো কি, উনি যখন দেশে আসছিলেন, এই অসুস্থতার পর কিছুদিন দেশে এসে উনি থেকে গেছেন, তখন কোনো সমস্যা উনি ফিল করেন নাই অ্যাকচুয়ালি। আবার যখন উনি ইন্ডিয়া ফেরত যায়, তো উনি রাতের বেলা খেয়াল করতো যে যখন ঘুমায় আছে এরকম একটা সময় মনে হতো কি ওনার সাথে ফিস করে কে কথা বলতেছে। আচ্ছা, হ্যাঁ, মানে এটা উনি ঘুমানোর সময় ঘুমের মধ্যে এরকম ফিস কথা উনি খেয়াল করতো। তো একদিন সে এরকম মানে হঠাৎ করে চোখ মেলে দেখে যে তার রুমের মধ্যে কেউ একজন বসে আছে, এবং সে তখন ওই মূর্তিটাকে ঠিক চিনতে পারে যে জাস্ট দ্যাট মূর্তি যেটাকে সে দেখছিল রাস্তার মধ্যে, সেই জিনিসটাই তার যে পড়ার টেবিল আছে সেখানে বসে আছে, পা দুলাচ্ছে এবং ফিস করে তাকে কিছু বলছে। এবং ফিস করে যে কথাগুলো বলতেছে অস্পষ্ট কথা, এবং মানে খুব দুর্বোধ্য ভাষা কোন এরকম কিছু। এবং সে প্রচন্ড ভয় পায় ঘুমের মধ্যে, এবং তার জ্বর চলে আসে, এবং সে কোনো মতে আর কি ঘুমায় যায় ওখানে আর কি ওই দিন। তো এরপর সে জিনিসটা শেয়ার করে বন্ধুদের সাথে, তার যারা ক্লোজ ফ্রেন্ড, যে আমি এরকম ভয় পর এরকম অসুস্থ ছিলাম, দেশে গেছিলাম এসে। তো ফ্রেন্ডরা তাকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি যেখানে থাকো তোমার যে পাশের যে মেয়েটা আছে তোমরা একসাথে বেড নিয়ে থাকো। আচ্ছা, তোমরা আলাদা বেডে থেকো না, তুমি ভয় পাচ্ছ, যা বুঝতেছি আর কি প্রবলেমটা। তো সে ডিসকাস করে, বাট অ্যাকচুয়ালি সামহাও মানে পাশের জন তার সাথে থাকতে রাজি হয় না আর কি, এরকম কোনো কন্ডিশন হয় না। তো এরপরে যে সমস্যাটা হয়, সে মাঝে মাঝে সিজার হওয়ার মতো ব্যাপার আসে রাসেল ভাই, যেটা নাকি আমরা মানে মেডিকেল টার্মে সিজার বলি, মানে মৃগী রোগের মতো মুখ দিয়ে ফেনা আসে, এরকম কিছু ব্যাপার স্যাপার। এবং এর পরের যে স্টেপটা হয় সেটাতে হচ্ছে সে ওই দুর্বোধ্য ভাষায় কথা বলে। আচ্ছা, সেটা কেউ বুঝতে পারে না, এবং মানে ওই সিজার অবস্থায় সে কথা বলতে থাকে। এই যে কথাটা বলে, এটা কি একা বলে? না, সবাই শুনতে পারে, সবাই শুনতে পারে, যারা আশেপাশে থাকে, এবং তারা বুঝে যে তার এবং গায়ের বডি টেম্পারেচার খুব বেড়ে যায়। ঠিক আছে, তো ওইখানে যে চিকিৎসার ব্যাপার আসে, তখন তারা ওই তার বান্ধবীরা তার প্যারেন্টস কে ডাকে, এবং প্যারেন্টস এর মধ্যে আসে আর কি, বাবা মা আসে, ভাই বোন গানে নেই, বাবা মা এসে তখন দেখে যে তো প্রথমে ওইখানেই তাকে সুস্থ করার একটু চেষ্টা করে যে কি করা যায়। আচ্ছা, তো সেখানকার একজন পুরোহিত টাইপের একজনকে নিয়ে আসে আর কি। আচ্ছা, তো সে একটা রিচুয়াল এরকম করে, সে বলে রোগীকে দেখেই বলে যে এর শরীরের মধ্যে তো একটা দেবী ভর করছে, একটা মানে তাদের যে কোনো একটা দেবী হ্যাঁ ভর করছে আর কি তার শরীরে। তো এটা শুনে সে বলে যে এইভাবে কিভাবে ভর করে, এরকম বলে যে এটা হচ্ছে সে এরকম সন্ধ্যার সময় যাচ্ছিল, সেই দেবীর ক্রসিং এর রাস্তার মধ্যে সে পড়ে গেছিল, এবং তাকে সে চুজ করছে, সো সে নিয়ে যাবে তাকে, এরকম কিছু একটা ব্যাপার স্যাপার। তো তারা অনেক বাসার ফ্যামিলি মানুষ খুব টেন্সড হয়, বাট তারা এটাতে মানে আসলে বিশ্বাস করে না। বিশ্বাস করে না, তারা মনে করে যে এটা নিশ্চয়ই কোনো মেডিকেল প্রসিজার আছে, বা মেয়ে অসুস্থ হয়েছে, তারা দেশে নিয়ে আসে, বাংলাদেশে ফেরত নিয়ে আসে তাকে। পড়াশোনা মোটামুটি তখনই বন্ধ।
দিয়ে দেশে নিয়ে আসে। দেশে এনে তারা অনেক রকম ট্রিটমেন্টের চেষ্টা করে। আসলে মেডিকেল ট্রিটমেন্ট আসলে এটাকে সিজার ছাড়া তারা কিছুই বলছে না, বাট সিজারের সময় তার এই দুর্বোধ্য ভাষা, গায়ের টেম্পারেচার প্রচন্ড বেড়ে যাওয়া এবং বিভিন্ন রকমের মাঝে মাঝে দেখা যেত রাগী আচরণ করতো, বা হাত পা দিয়ে লাথি দিয়ে এটা ফেলে দিচ্ছে, এবং অনেকেই তাকে সাজেস্ট করে যে কে মেন্টাল হসপিটালে পাঠায় দেন। আচ্ছা, ট্রান্সফার করতে হবে। তো বাবা মা তো সেটা করবে না, কারণ সে একটা পয়েন্টে ওরকম থাকলেও দেখা যাচ্ছে 2-1 ঘন্টা পর ঠিক হয়ে যাচ্ছে, এবং দেখা যেত যে তার কিছু, মানে এটাতে অস্বাভাবিকতাটা সবচেয়ে বেশি আপনার কোন জায়গায় মনে হয়েছে? আমার কাছে যে অস্বাভাবিকতা মনে হচ্ছে যে একটা সিজার, যে যার সিজার হয়, মৃগী রোগ যার হয়, সে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে, মুখ দিয়ে ফেনা উঠছে, তাকে অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশে লোকাল ট্রিটমেন্ট আছে, আমাদের দেশে জুতা শুকিয়ে দিচ্ছে বা কিছুতে সে ঠিক হয়ে যাচ্ছে বা সামথিং লাইক দ্যাট। তো এখানে যেটা হচ্ছে যে তার বডি টেম্পারেচার চরম ভাবে বেড়ে যাচ্ছে, সে দুর্বোধ্য ভাষা কথা বলছে, তার মধ্যে একটা পার্সোনালিটি গ্রো করছে, এবং সে মাঝে মাঝে সে অবস্থায় সে তার অ্যাঙ্গারটা বের হয়ে আসছে। আচ্ছা, থিংস লাইক দ্যাট। এবং তাকে সাইকিয়াট্রিস্টরা কিন্তু এরকম তাকে বলতে পারতেছে না যে হোয়াটস দ্য রিজন, এবং জিনিসটা দিনে দিনে ওয়ার্স হওয়া শুরু করে। এমন আবার তার মধ্যে কিছু অস্বাভাবিকতা, সে একা একা থাকা পছন্দ করে, এমন দেখা যাচ্ছে যে সন্ধ্যার সময় খুব সাজগোজ করে, থিংস লাইক দ্যাট। মানে সে একটা ডিফারেন্ট পার্সনে রূপান্তরিত হয়েছে পরে। বুঝতে পেরেছি। তো এমন সময় তাদের দেখা মিলে ওখানকার একজন মানে বড় পীর সাহেব টাইপের একজন মানুষ, দরবেশ টাইপের, তার সাথে দেখা হয়, কথাবার্তা বলে ওনাকে বলে যে সেই। তো উনি ওর চিকিৎসার দায়িত্ব নেন, এবং উনি একটা মানে ইটস লাইক আপনার যেটাকে বলা হয় রুকেয়া, মানে আপনার ছাড়ানো, জিন ছাড়ানো একটা জিনিস উনি উনি যেটা বলেন যে ওর মধ্যে একটা কিছু এসছে, ইটস আ সুপার ন্যাচারাল থিং। আচ্ছা, এটা উনি প্রিসাইসলি জিন কথাটা উল্লেখ করেন নাই, বলছেন যেরকম, বাট সে এটাও বলছে যে আত্মা বলে এরকম কিছু নেই যে সেই করবে, বা ওরকম কোন দুষ্ট দেবীও যদি তারা জিন মনে করে থাকে সেরকম কিছু হতে পারে। যাই হোক, তো সেই রুকেয়ার তারা আয়োজন করে তার এটা ছাড়ানোর জন্য। এবং যেদিন এটা আয়োজন করে বলে যে অমুক দিন ঠিক মাগরিবের নামাজের পরে তাকে নিয়ে আসবেন, অমুক জায়গায় এটা ছাড়ানো হবে। তো তাকে যখন নিয়ে আসে আসল ভাই বলছে যে কেউ আসবেন না, তার সাথে তার বাবা এবং তার মা দুজন আসতে পারেন। তো তাকে যখন নিয়ে আসছে ওই বাসায়, সে খুব স্বাভাবিক ভাবে ওই দরবেশের যে কামরা যেখানে সে ইটা করবে আর কি, প্রসিজারটা করবে আর কি, এক্সরসিজম যদি বলি, সে ওখানে ঢুকলো দরজা দিয়ে। ঢোকার সাথে সাথে সে একটা পুরা মানে রাগী মানুষে পরিণত হয়েছে। আচ্ছা, উঠে সে প্রথমে লাথি দিয়ে সামনে তার ওই যে একটা আগরবাতির দানির মতো ছিল সেটা ফেলে দিচ্ছে, এবং গালাগালি শুরু করলো তার দরবেশ কিচ্ছা মতো। দরবেশ বললো আপনারা এটাতে হবেন না, আপনি আপনার বসেন, সেই গেটের বাইরে যেতে পারবে না, ঠিক আছে। এবং মানে সে তখন কথোপকথন শুরু করলো তার সাথে, এবং ঠিক ওই স্টোরি গুলা কিন্তু বলা শুরু করছে আসল ভাই সেই মেয়েটা, যে মানে ইটস লাইক এ ডিফারেন্ট পার্সন টকিং টু দ্য ইন ফ্রন্ট অফ এভরিবডি। আচ্ছা, বলতেছে আমি অমুক, আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, সে আমার সামনে পড়ছে এবং তাকে আমি চুজ করছি, এবং আমি ওর সাথে থাকবো সারা জীবন, আমাকে কখনোই তোমরা ছাড়াতে পারবে না। আচ্ছা, আমি ওকে ছেড়ে যাব না, হ্যাঁ, এবং আমি এরকমই থাকবো। তো অনেক চেষ্টা করছে ওই যে যিনি দরবেশ ছিলেন, তিনি বিভিন্ন রকমের তার যে মানে দোয়া বা ওনার যে প্রসিজার গুলোতে বিভিন্ন ভাবে কথা বলে, এগুলোর বিভিন্ন লেয়ার আছে রাসেল ভাই, বা বিভিন্ন স্টেজ আছে এক্সরসিজমের। আমাদের রুকিয়া যেটা বলে এটারও কিন্তু বিভিন্ন স্টেজ আছে, এটা যদি সঠিকভাবে পারফর্ম না করা হয় তাহলে যায় না। আমি ঠিক কয়েকদিন আগে জানতে পারলাম আমার বন্ধুর কাছে যে অনেক এই এক্সরসিজম সঠিকভাবে হয় না। এটার কারণ হচ্ছে এই যে জিন গুলা বা যে এন্টিটিস গুলা আসে, তাদের মধ্যে অনেকে থাকে অনেক অনেক বয়স্ক, তাদের অনেক সহ্য করার ক্ষমতা থাকে, তারা সহ্য করে নেয়। মানুষ যেমন ব্যথা পেয়ে সহ্য করে ফেলে, ঠিক কাইন্ড অফ লাইক দ্যাট। এটা অনেকটা বিশ্বাসের উপর বা ওই মানুষের কামিলিয়াতের উপর নির্ভর করে যে ছাড়ায়। এটা আমার ফ্রেন্ডের কাছ থেকে তথ্যটা পেলাম খুব 2-1 দিন আগে। যাই হোক, এনিওয়েজ, তো উনি অনেক চেষ্টা করেন, হ্যাঁ, অনেক চেষ্টা করে একসময় সে ফেইন্ট হয়ে যায়। ফেইন্ট হওয়ার পরে তাকে নিয়ে আসে, বাসায় আনার পরে সে সুস্থ ঠিক না, মানে তার মধ্যে যে ওই অস্বাভাবিকতা, সিজার এখনো আসে, এখনো মাঝে মাঝে তার মধ্যে এই জিনিসটা আসে, এবং সে পড়াশোনা আর করতে পারেনি, সে এখনো আছে, বাট
খুব কম বয়সে অনেক বয়স হয়ে গেছে, দেখলে মনে হয় যে বয়সটা অনেক বেশি, এবং এখনো কিন্তু সে অস্বাভাবিক তার আচরণ ভিতরে আছে রাসেল ভাই। আচ্ছা আচ্ছা, ভাবে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার চমৎকার ঘটনার জন্য। আমরা অনেক অনেক ধন্যবাদ, এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে। So, আমরা চলে যাব আমাদের আজকের ঘটনায়, আবারও চলে যাব আফনান ভাইয়ের কাছে তার সেকেন্ড স্টোরি শোনার জন্য। চলুন শুনি ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব সেটি আমার এক ছোট ভাই তৌফিক ওমর সজীব তার মামার সাথে মানে তার মামার কাছ থেকে ঘটনাটি শোনা আর কি। তো উনি যেখানে কাজ করতেন এবার একটা রিসার্চের কাজে উনি মুন্সিগঞ্জের বিক্রমপুরের দিকে যান। তো ওনার সাথে এক বন্ধুও যান, বন্ধু রিসার্চ সহযোগী হিসাবে। তো ওনারা যেহেতু গ্রাম অঞ্চলের রিসার্চটা করছিলেন রুরাল ডেভেলপমেন্টের উপরে, তো ওখানে গিয়ে ওনারা জানতে পারলেন যে ওই গ্রামে একটি অনেক পুরাতন একটা বাড়ি আছে, পরিত্যক্ত একটি পুরাতন বাড়ি, জমিদার বাড়ির মতো আর কি, অনেক বড়। তো ওখানে মানে খুবই হন্টেড একটা বাড়ি ওটা। এবং এই কথা ওখানে প্রচলিত আছে যে ওই বাড়িতে যে সাহস করে রাত থাকতে গিয়েছে সে আর সকালে ফেরত আসেনি, তার লাশটা ওখানে পাওয়া যেত, ওই বাড়িতেই পাওয়া যেত। তো তখন ওই যিনি রিসার্চের কাজে গিয়েছিলেন উনি আবার এগুলো বিশ্বাস করতেন, কিন্তু ওনার বন্ধুদের সাথে গিয়েছিল উনি আবার এগুলো বিশ্বাস করতেন না, কেন উনি বিদেশে পড়াশোনা করেছেন, এগুলোতে ওনার কোনো বিশ্বাস নেই। তো উনি বললেন যে ঠিক আছে আমি রাত থাকবো, দেখি কি হয় ওখানে। তো ওনারা খোঁজ খবর নিলেন আগে প্রথমে যে ওই বাড়িতে আসলে কেউ কিছু দেখেছে কিনা, কতটুকু জানে। তো ওই বাড়িতে আসলে অতীত ইতিহাস সম্পর্কে শুধু এতটুকু জানতো জমিদাররা ছিলেন, পরবর্তীতে ওনারা চলে গেছেন, মানে আমাদের পার্শ্ববর্তী দেশে পরে চলে গেছেন, কিন্তু ওখানে কেন হন্টেড এই বিষয়ে কিছু জানা যায় না। একদম রহস্যময় একটা জায়গা, যে আমরা তো অনেক কিছু কারণ খুঁজে পাই এটা এই কারণে হন্টেড, কিন্তু ওটার কোনো কারণ খুঁজে পাই নাই কেউ। আচ্ছা। এবং ওখানে যে লাশ কয়েকটা পাওয়া গিয়েছিল যারা সাহস করে থাকতে গিয়েছিল, মানে প্রত্যেকেরই লাশ একই রকম অবস্থায় পাওয়া গেছে। সেটা হচ্ছে ওখানে একদম মানে পরিত্যক্ত ভাঙা একটা রকিং চেয়ারের মতো চেয়ার ছিল, প্রত্যেককেই ওই চেয়ারের উপরে পাওয়া গেছে, এবং চোখ খোলা অবস্থায়, মানে মৃত অবস্থায় পড়ে আছে কিন্তু চোখ খোলা অবস্থায় রকিং চেয়ারের উপর বসা, এবং এমন আতঙ্ক চোখের মধ্যে। খুবই অদ্ভুত ব্যাপার কিন্তু এটা, রকিং চেয়ারের উপরে সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং প্রত্যেকের চোখ খোলা, এবং চোখে মুখে প্রচন্ড আতঙ্কের ছাপ, ওই অবস্থায় মারা গেছে। এখন ওনারা যে কি দেখেছেন এটা কিন্তু জানা, কারণ ওনারা যদি জীবিত থাকতেন তাহলে হয়তো জানা যেত ওনারা কি দেখে মারা গেছেন। আচ্ছা, যাই হোক, তো তারপর ওনার ওই বন্ধু চিন্তা করলেন যে উনি ওখানে থাকবেন, যে দেখবো আসলে ওখানে কি হয়। তো যেভাবে সেই কাজ, উনি সন্ধ্যার রাতের বেলা চলে গেলেন ওখানে, ওনার বন্ধু আগে এগিয়ে দিলেন আর কি, যিনি রিসার্চের কাজে গিয়েছিলেন উনি এগিয়ে দিলেন। উনি বারবার মানা করেছিলেন থাকার দরকার নেই, কিন্তু উনি কথা শোনেননি, উনি সেখানে গেলেন আর কি। বলেছিল যে তুমি ভোরবেলা চলে এসো, ভালো কথা। উনি ভোরবেলা সত্যি সত্যি গেলেন আর কি ওখানে। ফজরের আজানের পরপরই উনি ওখানে চলে গেলেন, যার পর ডাকাডাকি করলেন, দেখলেন ঠিক ওনার বন্ধু ভেতর থেকে বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে বলছে যে এই প্রথম আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক হন্টেড প্লেসে রাত কাটিয়েছি ভূত দেখার জন্য, এই প্রথম ভূত দেখলাম। উনি বলছে কি দেখলেন? সে আবার প্রশ্ন করছে আপনি ওখানে কি দেখলেন? সবাই মারা গেল, তুমি মারা গেলে না, ঘটনা কি? তখন উনি বলছে যে ওখানে রাত্রেবেলা হঠাৎ দেখি খটখট শব্দে মানে দরজা খুলে গেল, একজন লোক আসলো, সাদা মানে পাঞ্জাবি পরা একজন লোক আসলো। আসার পরে আমার নাম জিজ্ঞাসা করলো, নাম জিজ্ঞাসা করার পরে তখন ওই লোকটি একটা চেয়ারের উপরে বসলো, বসে আমার সম্পর্কে অনেক কথা জিজ্ঞাসা করলো। আমার কাছে মনে হলো না যে উনি ভূত বা এই গোছের কিছু, খুব সুন্দর করে কথা বললো। কথা বলার পরে উনি আমাকে বললো তুমি এই রকিং চেয়ারের উপর বসো, আমি তোমার জন্য একটু নাস্তা নিয়ে আসি। তখন আমিও রকিং চেয়ারের উপর বসলাম। রকিং চেয়ারের উপর বসে আমি ঘুমিয়ে গেলাম। পরে দেখি ফজরের আজান দিয়ে দিছে, আর তুমিও আমাকে ডাকাডাকি করছো, আমি বের হয়ে আসলাম। এই হলো ঘটনা, এই হলো আমি দেখেছি। তখন বলে যে এই তো একদম সাধারণ ঘটনা। তো বললো যে এখন তো ফর্সা হয়ে গেছে, যাও তুমি একবার ওই রকিং চেয়ারটা দেখে এসো ভিতরে, যে আমি যেখানে সারা রাত বসেছিলাম বা যেখানে লাশ টাশ পাওয়া যায় ওখানে দেখে এসো, একবার দেখে এসো আর কি। তো উনি চিন্তা করলেন ঠিক আছে। তো বলছে তাহলে তুমিও আসো আমার সাথে। উনি আবার বললেন না আমার একটু বাইরে কাজ আছে, সারা রাত রকিং চেয়ারের উপর বসে আমার কোমর ব্যথা হয়ে গেছে, আমি একটু হাঁটাহাঁটি করি, তুমি গিয়ে দেখে এসো।
উনি আর গেলেন না সাথে। তো যাই হোক, ওই যে রাত্রে ছিল উনি গেলেন না, কিন্তু অন্য লোক যিনি দেখতে এসেছিলেন তার বন্ধুকে, উনি ভিতরে ঢুকলেন। উনি ভিতরে ঢুকে ওই বাড়িটার দোতলায় রকিং চেয়ারটা ছিল। তো উনি ভিতরে ঢুকেই মানে সাংঘাতিক ভাবে মানে উনি একটা আঘাত পেলেন। সেটা হলো উনি দেখলেন ওই রকিং চেয়ারের উপরে একটু আগে যার সাথে কথা বলে এসেছে ওনার বন্ধু, সে ওই একদম সেম অবস্থায়, মানে চোখে মুখে আতঙ্ক, চোখ বড় বড় করে তাকিয়ে আছে, রকিং চেয়ার উপর হেলান দিয়ে মৃত অবস্থায় পাওয়া গেল। আচ্ছা। তো এরপরে উনি চিৎকার দিয়ে ওখান থেকে বের হয়ে আসার পরে বাইরে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে গ্রামের লোকজন ওনাকে পরে উদ্ধার করে, লাশ উদ্ধার করা হয়। তো পরবর্তী এইটাই ছিল আসলে ভাই ঘটনা। কিন্তু সত্যিকার অর্থেই যে আসলে ওই রকিং চেয়ারে বসার পরে কেন ওখানে বসতো, ওখানে বসার পরে কি দেখতো, কি এমন ভয়ঙ্কর জিনিস সে দেখতো যার ফলে সাথে সাথে মারা যেত, এটা কিন্তু কখনোই জানা যায়নি। আর পরবর্তীতে ওই বাড়িটা তো এমনিতে পরিত্যক্ত ছিল।